নমস্কার। তিলোত্তমা হত্যাকাণ্ড মামলায় আদালতের রায় যে বেরিয়ে গেছে তো সবাই জানেন। রায়টা আমরা পেয়েছি, 172 পাতার রায় এবং পুরোটা পড়েওছি। প্রশ্ন হলো আদালতের রায়ে ঠিক কি আছে। তো এতদিন ধরে মিডিয়া নিম্ন আদালতের কোনো প্রক্রিয়ায় প্রায় দেখায়নি, কোনো সংবাদই প্রায় প্রকাশ করেনি। তো মনে হচ্ছিল যে ওটা একটা ব্ল্যাক বক্স, ওখানে বোধহয় কিছু হচ্ছে না, যা খুশি একটা হয়ে চলেছে। কিন্তু রায় প্রকাশের পর দেখা যাচ্ছে কার্যত যে সমস্ত প্রশ্নগুলো আমরা তুলেছিলাম, নানা পক্ষ তুলেছিল, যেগুলো তখন উত্তর পাওয়া যাচ্ছিল না, বেশিরভাগই তার আগেই পাওয়া গেছে, কারণ বিভিন্ন নথিপত্র ফাঁস হয়েছে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর রায়ের নানা ধাপে এক এক করে আছে। কেন একমাত্র সঞ্জয়, কেন অন্য কেউ না, কেন বিভিন্ন রকম ডাক্তারদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দরকার নেই, ডিএনএর যে কন্টামিনেশন নিয়ে কথা হচ্ছিল সেটাই সামান্য কন্টামিনেশন বলা হয়েছে তাকে, সেটা কিভাবে হয়েছে, এবং তারপরেও সঞ্জয়ই কেন এক এবং একমাত্র অপরাধী। এছাড়াও ঝাড় খেয়েছেন কিছু পুলিশ, আরজি করের কর্তারা, তারা ধোয়া তুলসী পাতা নন, কিন্তু সেটা ন্যায় বিচারের পরিপন্থী হয়নি, আদালত সেটাও পরিষ্কার করেছে। তো এই যে কর্তারা, নানা প্রকারের কর্তারা এবং পুলিশ, এরা যে ধোয়া তুলসী পাতা নন এবং তাদের যে কিছু করা উচিত সেটা নিয়ে কথা বলা উচিত, এবং কোন পক্ষ সেটা আমরা বলবো, কিন্তু অন্য কোনো পক্ষ গলার স্বরটা তুলবেন কিনা আমাদের জানা নেই, কারণ আদৌ জাজমেন্টটা কেউ পড়ে তার পরিপ্রেক্ষিতে রিয়াকশন দিচ্ছেন, প্রতিক্রিয়া দিচ্ছেন বলে তো মনে হচ্ছে না। যাই হোক, তো ব্যক্তিগতভাবে আমি মনে করি এর থেকে ব্যালেন্স, ভারসাম্য সম্পন্ন রায় আমি এর আগে খুব একটা পড়িনি। যাই হোক, কথা হচ্ছে যে পুরো রায়টা 172 পাতা, যেটা আমি আগেই বললাম, সেটা এক্ষুনি পুরোটা বলে দেওয়া সম্ভব নয়। তো জানতে গেলে পড়তেই হবে, অথবা পরবর্তী অন্যান্য যে এপিসোড গুলো আনবো আমরা সেখানে থাকবে। আপাতত আমি যেটা করব, যে একজনই অপরাধী সেটা কি করে আদালত জানলেন, এই ডিটারমাইন করার যে পদ্ধতিটা, নির্ধারণ করার যে পদ্ধতিটা, কোন রাস্তা দিয়ে চলেছে, সেটা ছোট করে এখানে বলবো। তা প্রথমে আমরা শুরু করব যে সঞ্জয় রায়ের জবানবন্দি দিয়ে। এতদিন ধরে শোনা যাচ্ছিল, অনেকে হাহাকার করছিলেন যে সঞ্জয় রায় কি বলছে, তার পক্ষের কি বক্তব্য, সেটা শোনা যাচ্ছে না। তো এইটা সিবিআই আপডেট দিলে অথবা কোর্টের কথা সামনে এলে জানা যেত, কিন্তু এই দাবিটা তারা এতদিন কেন করেননি সেটা আমি ঠিক বলতে পারবো না। কিন্তু যাই হোক, আদালতের এই রায়ে সঞ্জয় রায়ের সঙ্গে যে প্রশ্নোত্তর হয়েছে, 100 কিছু প্রশ্ন তাকে করা হয়েছে, তার পুরো বিস্তৃত বিবরণ আদালতের এই রায়ে আছে। তো আমি পুরো রায়টার মধ্যে দিয়ে যাব না, পুরো আলোচনাটার মধ্যে দিয়ে যাব না, যেখানে যেটুকু শুধু রেলিভেন্ট, যেটুকু শুধু প্রাসঙ্গিক এখানে সেখানে যাব। তা প্রশ্নোত্তরে দেখা যাচ্ছে যে হাসপাতালে 10:30টার সময়, 10টা 10:30টার সময় সঞ্জয় রায় তার বন্ধু সৌরভ বলে একটি ছেলেকে নিয়ে ওখানে প্রবেশ করে। তো সেখান থেকে পরের প্রশ্ন হচ্ছে, এখানে যে প্রশ্নটা আমি আসছি, প্রশ্ন করা হয় যে উক্ত তারিখে প্রায় রাত 12টায় আপনারা শোভাবাজারের রেড লাইট এরিয়ায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে মদ্যপান করেছেন। আদালতে এই প্রশ্নটা তাকে করা হয়, আপনি কি বলবেন? তো তার উত্তরে সঞ্জয় রায় বলেন যে সত্যি কথা, যে আমরা শোভাবাজারের এরিয়ায় গিয়েছিলাম, কিন্তু সেখানে আমরা মদ খাইনি। তারপরের প্রশ্ন তাকে করা হয় যে শোভাবাজার থেকে আপনি অমুক বাইক ব্যবহার করে চেতলা এলাকার রেড লাইট এরিয়া গিয়েছিলেন এবং সেখানে মদ্যপান করেছিলেন, এ ব্যাপারে কি বলবেন? তার উত্তরে সঞ্জয় রায় বলেন যে সত্যি কথা, আমরা পথে কিছু ম্যাগি খেয়েছিলাম এবং তারপর চেতলা রেড লাইট এলাকায় গিয়ে বিয়ার খেয়েছিলাম। মনে রাখবেন, এই প্রশ্নোত্তর গুলো আদালতে হয়েছে এবং এগুলো সঞ্জয় রায়ের বয়ান। তো তারপরে প্রশ্ন করা হয় যে অন্য যে বন্ধু ছিলেন তিনি একজন যৌনকর্মীর ঘরে প্রবেশ করেন, কিন্তু সঞ্জয় কোনো যৌনকর্মীর ঘরে প্রবেশ করেন না, বিয়ার খাচ্ছিলেন। তো এইটা শোনা গেছে অন্য বন্ধুর সাক্ষ্য থেকে, আপনি কি বলবেন? তো সঞ্জয় রায় বলেন, হ্যাঁ সত্যি কথা, আমরা দুজনেই বিয়ার খেয়েছিলাম। পরে আমার বন্ধু একজন যৌনকর্মীর ঘরে প্রবেশ করেছিল, কিন্তু হয়তো কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়, 2-5 মিনিটের মধ্যে এসে বেরিয়ে আসে, এই সময় আমি বিয়ার খাওয়া শেষ করি। তারপরের প্রশ্ন হচ্ছে যে এরপর আপনারা দুজন আরজি কর হাসপাতালের দিকে যান এবং আপনি আপনার বন্ধুকে ট্রমা কেয়ার সেন্টারের মূল গেটে নামিয়ে দেন, এটা কি বলবেন? এই বিষয়ে কি বলবেন? উনি বলেন, হ্যাঁ এটা সত্যি, আমি ওকে বাইক থেকে নামতে বলিনি, কিন্তু ও নিজেই তাড়াহুড়ো করে বাইক থেকে নেমে চলে যায়। তো সেই বন্ধু এখান থেকে চলে যায়। তখন সঞ্জয় রায় বলেন যে এরপর আমি আরজি কর হাসপাতালের প্রাঙ্গণে প্রবেশ করি এবং ট্রমা কেয়ার সেন্টারে যাই। তো এর পরের প্রশ্ন হচ্ছে যে সিসিটিভি ফুটেজ, মনে রাখবেন সিসিটিভি ফুটেজে
সিসিটিভি ফুটেজ নিয়ে কথা বলা হচ্ছে এবং 27 মিনিটের মাত্র সিসিটিভি ফুটেজ যে পাওয়া গেছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা, কারণ যে পরিমাণে সিসিটিভি ফুটেজ নিয়ে কথা হচ্ছে সেটা অনেক বড়। তো যাই হোক, তো তার পরের প্রশ্ন হচ্ছে যে আরজি কর হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশ জব্দ করেছিল এবং সেটা এখানে দেখানো হয়েছে, সেটা দেখানো হয় তাকে, সঞ্জয় রায়কে বলা হয় যে এই যে আপনি ট্রমা কেয়ার সেন্টারে ঢুকছেন, একটা ফুটেজে দেখা যাচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? তখন সঞ্জয় রায় বলেন, হ্যাঁ ওটা আমি, বাইক পার্ক করছি দেখা যাচ্ছে এবং আমি ট্রমা কেয়ার সেন্টারে প্রবেশ করছি দেখা যাচ্ছে। তখন এর পর অনেকগুলো ফুটেজ তাকে দেখানো হয়। এই যে আপনি কলকাতা ট্রাফিক পুলিশের, মনে রাখতে হবে যে ওটা সিবিআই কলকাতা পুলিশের, ট্রাফিক পুলিশের কাছ থেকেও প্রচুর সিসিটিভি জোগাড় করেছে। তো সেখানে পুরো যাতায়াত নিয়ে সঞ্জয় রায়কে প্রশ্ন করা হয়, এই যে রাজবল্লভ পাড়ার একটা ফুটেজ এবং পুলিশ বাইক চালাচ্ছেন, সঙ্গে বন্ধু আছেন, এগুলো নিয়ে আপনি কি বলবেন? তো সঞ্জয় রায় বলেন, হ্যাঁ ওটা আমি। তো তারপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার তারপরে 3:34 আপনাকে ট্রমা কেয়ার সেন্টারে প্রবেশ করতে দেখা যায়, আর আপনার হাতে একটি হেলমেট এবং গলায় একটি ব্লুটুথ ইয়ারফোন ঝুলতে দেখা যায়। তো এই সাক্ষী, একজন সাক্ষী সিসিটিভি ফুটেজে আপনাকে শনাক্ত করেছেন, এটা আপনি কি বলবেন? তো সত্যি উনি বলেন যে হ্যাঁ, এই যে রাত 3:34 আমাকে দেখা গেছে এবং হাতে একটা হেলমেট, গলায় একটা ব্লুটুথ ছিল। আচ্ছা, এবং তারপরে পরেরটা একটু দেখছি, 1 সেকেন্ড। হ্যাঁ, তারপরে আপনাকে দেখা যায় যে আপনি 3:36 4 ট্রমা কেয়ার সেন্টার থেকে আবার বেরিয়ে আসছেন, অর্থাৎ ঢুকেছেন হচ্ছে 34 মিনিটে, বেরিয়ে আসছেন 36 মিনিটে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? সঞ্জয় রায় বলেন, হ্যাঁ এটাও ঠিক কথা, একদম ঠিক, আমি সত্যি কথা বলছি, কথাটা সত্যি, আমাকে যা দেখা গেছে। এরপর হচ্ছে যে আপনাকে এমার্জেন্সি বিল্ডিং এর চেস্ট ডিপার্টমেন্টের প্রবেশপথে স্থাপিত যে সিসিটিভি, সেখানে দেখা যাচ্ছে ভোর 4:03:31 তখন আপনার হাতে একটা হেলমেট, গলায় একটা ইয়ারফোন ছিল। এই ফুটেজ নিয়ে কি বলবেন? তো সঞ্জয় রায় বলেন, এই ফুটেজে আমি আছি। তারপরের প্রশ্ন হচ্ছে যে ওই একই বিল্ডিং এ 4:31:40 আপনাকে চেস্ট ডিপার্টমেন্ট থেকে বের হতে দেখতে পাওয়া যায়। এটা নিয়ে আপনি কি বলবেন? তো উনি বলেন যে হ্যাঁ, ওখানেও আমাকে দেখতে পাওয়া গেছে এবং তখন আপনার হাতে হেলমেট ছিল কিন্তু গলায় কোনো ব্লুটুথ হেড নেক ব্যান্ড ছিল না। তখন সঞ্জয় রায় বলেন, হ্যাঁ তাই দেখা যাচ্ছে, ওইটা আমি 4:31 এবং আমার গলায় কোনো ব্লুটুথ ছিল না, যেটা ঢোকার সময় দেখতে পাওয়া গেছে, কিন্তু হাতে হেলমেট ছিল। তো এই হচ্ছে সঞ্জয় রায়ের গুরুত্বপূর্ণ তথ্য, যে বস্তুত তাকে আরেকবার প্রশ্ন করা হয় এটা কনফার্ম করার জন্য। 4:03:31 থেকে 4:31 পর্যন্ত আপনি জরুরি বিল্ডিং এ 4র্থ তলায়, 4 তলায় চেস্ট ডিপার্টমেন্টে আপনি উপস্থিত ছিলেন। উনি বলেন, এটা ছিলাম, কিন্তু এর ব্যাখ্যা কি, উত্তর উনি কিছু দেননি। তো ফলে যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে পুলিশ এবং তারপরে সিবিআই যে গতিবিধির কথা বলেছিল সঞ্জয় রায়ের, সেগুলি অক্ষরে অক্ষরে সত্য এবং সঞ্জয় রায় বস্তুত সেগুলো মেনে নিয়েছে। অর্থাৎ 4:03 থেকে 4:31, মোটামুটি আধ ঘন্টা, এই সময়টা যে সঞ্জয় রায় ওই এমার্জেন্সি বিভাগের 4 তলায় ছিলেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সিসিটিভি যা দেখাচ্ছে, সঞ্জয় রায় যা বলছেন, পুলিশ যা বলছে, এগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তো এইটা হচ্ছে প্রথম ব্যাপার, যে উপস্থিতি, খুনের সময়ের উপস্থিতি নিয়ে সঞ্জয় রায়ের ক্ষেত্রে কোনো দ্বিধা এবং দ্বিমত কোথাও নেই, এই জায়গাটা একদম অক্ষরে অক্ষরে সত্য। তাই এটা হলো প্রথম পার্ট। তো উপস্থিতি নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় পার্ট যেটা আসছে জাজমেন্টের, দ্বিতীয় পার্ট মানে অক্ষরে অক্ষরে দ্বিতীয় অংশ নয়, কিন্তু আমার আলোচনায় দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে তিলোত্তমার সংস্পর্শে কে কে ছিলেন সেই সময়। তো বস্তুত যখন সঞ্জয় রায় ওই 4:03 থেকে 4:31 পর্যন্ত ওই এমার্জেন্সি ওয়ার্ডের ওখানে ঘোরাফেরা করছেন, কোথাও একটা আছেন, তো সেই সময় তিলোত্তমা সেমিনার রুমেই ছিলেন, ওই তলাতেই। তিনি কি করছিলেন? তিনি তার আগে ডক্টর সৌমিত্র রায়, ডক্টর অর্ক সেন, ডক্টর শুভদীপ সিংহ মহাপাত্র, ডক্টর গোলাম আজম এবং তিলোত্তমা, এই 5 জন নৈশাহার করেছিলেন 12:45 থেকে 12:45 বা একটা কিছু একটা পর্যন্ত। তো তারপর বাকিরা ঘর ছেড়ে চলে যান। এগুলো কি করে জানা গেল? কারণ ডক্টর অর্ক সেন এবং ডক্টর গোলাম আজম
এই দুজনকে সাক্ষ্য দিতে ডাকা হয়েছিল। তারপর সিবিআই তো জেরা করেইছে, তারপর সাক্ষ্য দিতেও ডাকা হয়েছিল, সেখানেও জেরা হয়েছে, সেখান থেকে এটা জানা গেছে। তো তারপর একজন, দুজনের মধ্যে একজন ডক্টর অর্ক সেন 2:15 নাগাদ ওই ঘরে এসেছিলেন নিজের ব্যাগ খুঁজতে। ডক্টর আজম আরেকটু পরে রাত 2:50 সেমিনার রুমে এসেছিলেন ডক্টর অর্ক সেনকে খুঁজতে। খুঁজে পাননি, বরং দেখেন দুজনেই দেখেন তিলোত্তমা ঘুমোচ্ছেন, তারপর চলে যান। তো আদালতের রায় এটা নেই, কিন্তু সংবাদ মাধ্যমে একটা ধুয়ো তোলার চেষ্টা করা হয়েছিল যে কি প্রমাণ আছে ওই ডাক্তাররাই এর সঙ্গে যুক্ত নন। অর্থাৎ কিনা ডাক্তাররা এটা জানিয়েছেন, তিলোত্তম তো আর বেঁচে নেই, ডাক্তাররাই এই টাইম লাইনটা জানিয়েছেন এবং খুব সম্ভবত সেটা সিসিটিভি দিয়ে ম্যাচ করেও নেওয়া হয়েছে। তো প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এদেরকে কেন গ্রেপ্তার করা হবে না। তো এরা যে সত্যি কথা বলছেন তার ব্যাখ্যাটা হেফাজতে নিয়ে কেন জেরা করা হয়নি। তো এই প্রসঙ্গটা সংবাদ মাধ্যমের প্রসঙ্গ, অবশ্যই আদালতের রায় নেই, কিন্তু উত্তরটা দেওয়া আছে খুব স্পষ্ট করে। রায় বলছে যে এটা উল্লেখ করার প্রয়োজন নেই যে কোনো ব্যক্তিকে যদি হেফাজতে নেওয়া হয় তবে সেই ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা সীমাবদ্ধ হয়, অর্থাৎ কিনা অকারণে কারোর ব্যক্তিগত স্বাধীনতা সীমাবদ্ধ করার প্রয়োজন নেই। আচ্ছা, পরের বাক্যটা হচ্ছে এছাড়াও এটাও উল্লেখ নিষ্প্রয়োজন যে কোনো তদন্তকারী সংস্থা কোনো ব্যক্তির বয়ান পরীক্ষার সময় কোনো বিরোধ বা অসঙ্গতি খুঁজে পেলে তবেই তাকে হেফাজতে নেওয়া যেতে পারে। এখানে এই মামলায় ওই ডাক্তারদের সিবিআই সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের বক্তব্য যথাযথভাবে অমুক ধারা এর অধীনে রেকর্ড করা হয়েছে। ওই বক্তব্যের অনুলিপি অভিযোগকারীর কাছে সরবরাহ করা হয়েছে। তদন্ত অফিসারের জেরা চলাকালে কোনো প্রশ্ন তোলা হয়নি যার থেকে বোঝা যায় ওই ডাক্তাররা কোনো সন্দেহজনক কার্যকলাপ করেছেন। অর্থাৎ তদন্ত অফিসারকে জেরা করে, আইওকে জেরা করে, ওই ডাক্তারদের জেরা করে কোথাও কোনো সবিরোধ খুঁজে পাওয়া যায়নি এবং সম্ভবত অন্যান্য সাক্ষ্য দেখেও, সিসিটিভি ফুটেজ ইত্যাদি দেখেও কোনো সবিরোধ খুঁজে পাওয়া যায়নি। ফলে আদালত সব মিলিয়ে সিদ্ধান্তে পৌঁছেছে যে এরা সঠিক কথা বলছেন। এটা হচ্ছে আদালতের যুক্তি এবং আমি ব্যক্তিগতভাবে এর সঙ্গে দ্বিমত হওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। কারণ সাক্ষীদের চারজন সাক্ষী আছেন, তাদের আলাদা আলাদা করে জেরা করে যদি কোনো সবিরোধিতা খুঁজে না পাওয়া যায়, সেটা যদি সিসিটিভির সঙ্গে ম্যাচ করে যায়, তাহলে সেটা অবিশ্বাস করার কোনো কারণ নেই। তো আদালতও সব মিলিয়ে সেই সিদ্ধান্তে পৌঁছেছে যে 2:50 তিলোত্তমা জীবিত ছিলেন। তো রায় অনুযায়ী তিলোত্তমার দেহ আবিষ্কার হয় তার পরদিন সকাল 9টা বা তার একটু পরে। তো একজন জুনিয়র ডাক্তার অন্য একজন সেটা আবিষ্কার করেন। আমি এই কথাগুলো বলছি এই কারণে যে তাদের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট, চেস্ট ডিপার্টমেন্টে তিনি আসেন, শরীর ঢেকে দেন এবং প্রত্যেকের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং অনেকে আদালতেও এসেছিলেন, তাদের কথাবার্তার মধ্যে কোনো সবিরোধ খুঁজে পাওয়া যায়নি। তো ফলে দেখা যাচ্ছে যে যাদের কথার মধ্যে সবিরোধ খুঁজে পাওয়া যায়নি তাদেরকে গ্রেপ্তার করার কোনো কারণ নেই। একজনই পড়ে থাকছে, সঞ্জয় রায়। তো তারপরেও কিন্তু আমরা নিশ্চিত হতে পারি না যে অপরাধ একজনই করেছেন না একাধিক জনে। মানে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে মানেই তো আর এই নয় যে সেই অপরাধী। তো এই প্রশ্নটা বারবার এসেছে, অপরাধ একজন করেছেন না একাধিক জন করেছেন। তো আদালত কিন্তু সেই প্রশ্নটা খুব সুস্পষ্টভাবে উত্তর দিয়েছে। একটা আদালতের রায়ে একটা হেডলাইনই আছে, একটা সাব হেডিংই আছে, অপরাধী একজন না একাধিক। তো এই বিষয়টা বিশদে আলোচনা আছে, আমি সংক্ষেপে বলবো। মৃত্যুর কারণ যে শ্বাসরোধ, এই নিয়ে কোনো সন্দেহ আসেনি। বস্তুত ময়নাতদন্ত এবং ফরেন্সিক সাক্ষ্যের যথার্থ নিয়ে গণমাধ্যমে যা ছড়ানো হয়েছিল, অনেক কথা, অন্ধকারে হয়েছে অমুক তমুক, প্রচুর গরমিল। তো তার মধ্যে সূত্র কথাটা বলা থাকলেও বিশেষজ্ঞরা সম্পূর্ণ উল্টো কথা বলেছেন যে ফরেন্সিক এবং ময়নাতদন্ত সবই ঠিকঠাক হয়েছিল। নানা বিশেষজ্ঞদের দিয়ে একাধিকবার যাচাই করে নেওয়া হয়েছিল বিষয়টা। তো তাছাড়া বিশেষজ্ঞরা সাক্ষ্য দিয়েছেন, ফলে ওই ফরেন্সিক এবং ময়নাতদন্ত যে গোলমাল আছে প্রসঙ্গটাই ওঠেন। তো ধর্ষণ প্রসঙ্গে সাক্ষ্যদানকারী বিশেষজ্ঞ বলেন যে যোনিপথে ভোঁতা শক্ত কিন্তু মসৃণ কিছু প্রবেশ করানো হয়েছিল জোর করে, সেটা লিঙ্গ নাও হতে পারে। মৃতার শরীরে যে বীর্য পাওয়া যায়নি রায় অনুযায়ী তার সম্ভাব্য কারণ এটাই। তো বীর্য পাওয়া যায়নি তার একটা সম্ভাব্য কারণ আছে, আর শ্বাসরোধ নিয়ে কোনো সন্দেহ নেই। তো প্রশ্ন হচ্ছে পুরো কাজটা থেকে একজনই জড়িত, প্রশ্নটা ওঠে আদালতেও যে হতেই পারে দু তিনটে কাজ করেছে, একজন শ্বাসরোধ করেছেন, একজন ধর্ষণ করেছে। তো রায় ব্যাপারটা স্পষ্ট করা হয়েছে বিশেষজ্ঞদের মতামত নিয়ে। রায় কি বলেছে আমি রায় থেকে পড়ছি যে PIW 21 এর মতে, PIW 21 কে আরজি করের অপূর্ব বিশ্বাস ফরেন্সিক বিশেষজ্ঞ, আরেকজন আছেন PW 37, তিনি হচ্ছেন
দিল্লি এইমস এর ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর আদর্শ কুমার, এরা দুজনেই একটা বোর্ডের সদস্য ছিলেন। সেই বোর্ডটা আলাদা রিপোর্টও দিয়েছে, বলে দিলাম এটা। তো PI21 এর মতে মুখ, নাক এবং গলার উপর আত্মরক্ষামূলক আঘাত পাওয়া গিয়েছিল এবং ওই আঘাতগুলি একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ ছিল। উনি আরো মতামত দিয়েছিলেন যে বেশিরভাগ বাহ্যিক আঘাত সাধারণ প্রকৃতির ছিল। স্থির চিত্র দেখিয়ে উনি বলেছেন যে এটি প্রমাণ করে যে ওই আঘাত ডান হাতের বুড়ো আঙুলের চাপের সৃষ্টি হয়েছিল, যা বাইরে থেকে দৃশ্যমান ছিল না, এবং শুধুমাত্র ব্যবচ্ছেদ করলে রক্তপাতের প্রমাণ পাওয়া যায়, যা ব্রুজ বা কন্টিউশনের সমর্থক। উনি আরো ব্যাখ্যা করেন যে চিত্র একাধিক আঙুলের নখের চিহ্ন দেখা যায় এবং এটি তখনই সম্ভব যে কেউ যদি ডান হাত ব্যবহার করে গলা টেপে। এই সমস্ত তথ্যের ভিত্তিতে উনি মতামত দিয়েছিলেন যে ভিকটিমের ধর্ষণ ও হত্যার ঘটনায় একমাত্র একজন জড়িত ছিল। এছাড়াও PW37 এবং এই যে বিভিন্ন বিশেষজ্ঞদের বোর্ড করা হয়েছিল, তারা সবাই এই মতামতটাকে সমর্থন করেছেন এবং বোর্ডও এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ঘটনাটি একজন ব্যক্তির দ্বারাই ঘটানো হয়েছে। তো এই বিশেষজ্ঞরা যখন পুরো আঘাতগুলো দেখেছেন, খতিয়ে দেখেছেন এবং মতামত দিয়েছেন, এর সঙ্গে দ্বিমত থাকার কোনো কারণ নেই, আদালতও হননি, আমাদেরও নেই। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম? যে সঞ্জয় রায়ের ওখানে উপস্থিতির যথেষ্ট প্রমাণ আছে, সঞ্জয় রায় সেটা স্বীকারও করেছেন। দুই হচ্ছে যে অন্যান্য যারা ডাক্তাররা কাছাকাছি সময় ছিলেন, এলাকায় ঘোরাফেরা করছিলেন, তাদের বয়ানে এবং সিসিটিভিতে কোনো অসঙ্গতি নেই, ফলে তারা হিসাব থেকে বাদ। এরপরও সন্দেহ থেকে যায় যে একজন খুনি না একাধিক জন খুনি। তো বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন যে এটা একজনেরই কাজ, ফলে এ নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। তো তারপরে প্রশ্ন হলো যে এই একজনই যদি হয়, একজন অপরাধী তাহলে কে? তো আমরা একটু আগেই বললাম যে সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে দেখা গেছে, সঞ্জয়ের স্বীকারোক্তিও তাই। তো এরপর ফরেন্সিক এভিডেন্সও দেখা যাচ্ছে সঞ্জয়ের উপস্থিতি থরে থরে প্রমাণ ওখানে আছে। এক তো হচ্ছে ব্লুটুথ যেটা ওখানে পড়েছিল, সেটা সঞ্জয়ের মোবাইলের সঙ্গে পেয়ারিং হয়েছে। স্তনবৃন্তে যে লালা পাওয়া গিয়েছিল তার সঙ্গে সঞ্জয়ের লালা ম্যাচ করে যাচ্ছে, এবং ওখানে সঞ্জয়ের চুল পাওয়া গেছে, সঞ্জয়ের থেকে সংগৃহীত করা কাপড় চোপড়ে মৃতার রক্তের দাগ পাওয়া গেছে, রক্ত পাওয়া গেছে, ইত্যাদি নানা জিনিস যেগুলো আছে। ফরেন্সিক যে এভিডেন্স সেগুলো দেখাচ্ছে যে সঞ্জয়ের সঙ্গে মৃতার শরীরের সংস্রব হয়েছিল, ফলে এ নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না যে সঞ্জয় সঙ্গে মৃতার শরীরের সংস্রব এবং সঞ্জয়ের উপস্থিতি এবং রক্তের দাগ সব মিলিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না যে সঞ্জয় কাণ্ডের সঙ্গে জড়িত। তো এইটা হচ্ছে সম্পূর্ণ ফরেন্সিক এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পৌঁছানো সিদ্ধান্তে। তো এখানে একটা সন্দেহ এসেছিল কয়েকদিন আগে, একটা জিনিস ফাঁস হয়েছিল, যে সেটা হচ্ছে যে ওই যে বিশেষ করে স্তনবৃন্তের যে সোয়াব এবং আরো কয়েকটা সোয়াবে, যে অনেকগুলো সোয়াব নেওয়া হয়েছিল, তার মধ্যে কয়েকটা সোয়াবে অন্য ডিএনএর উপস্থিতি পাওয়া গিয়েছিল। সেটাকে অনেকেই বলছিলেন যে একাধিক ব্যক্তি উপস্থিত থাকতে পারে। তো আপনারা প্রথমেই লক্ষ্য করবেন যে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন যে কাজটা কিন্তু একজনেরই। তা প্রশ্ন হচ্ছে তাহলে একাধিক ডিএনএ এলো কোত্থেকে? তো আদালত জানাচ্ছেন যে এখানে এই যে স্যাম্পল গুলো ছিল সেখানে মূল ডিএনএ এর উপস্থিতিটা কিন্তু সঞ্জয়েরই, খুব সামান্য পরিমাণে অন্য মহিলা ডিএনএ এর উপস্থিতি আছে। তো এইটা একটা প্রচন্ড সন্দেহের সৃষ্টি করেছিল, অনেকে অনেক কথা বলেছিলেন যে একজন মহিলাও কি তাহলে জড়িত, এ তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। তো আদালত এই ডিএনএ মিশ্রণের ব্যাপারটা, যেটাকে কন্টামিনেশন বলা হচ্ছে, সেটা নিয়ে আমি জানি না মিডিয়ার প্রচারে নজর দিয়েছিলেন কিনা, সম্ভবত নয়, তবে নজর দেওয়া উচিতই, আলাদা করে সেখানে নজর দিয়েছেন। তো আদালত পরিষ্কার করে বলেছে, এক নম্বর হচ্ছে যে অনেকগুলো স্যাম্পলের মধ্যে কয়েকটাতে, যেগুলো ময়নাতদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল, তাতে খুব সামান্য পরিমাণে অন্য মহিলা ডিএনএ এর উপস্থিতি পাওয়া গেছে, আর বেশিরভাগ অংশটাই সঞ্জয়কে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মহিলা ডিএনএ এলো কোত্থেকে? আদালত বলছে, আমি নিজে বলছি না, আদালত বলছে যে পোস্টমর্টেমের ভিডিওতে দেখা গেছে যে অন্যান্য মহিলার মৃতদেহ মেঝেতে পড়েছিল, এবং এটা স্পষ্ট যে ট্রেতে এই ভিকটিমের পোস্টমর্টেম করা হয়েছিল সেটি পরীক্ষা করার আগে জীবাণুমুক্ত করা হয়নি। এছাড়াও দেখা গেছে, অর্থাৎ যখন ময়নাতদন্ত হচ্ছিল তখন আশেপাশে প্রচুর অন্য মহিলার ডেড বডি পড়েছিল।
এছাড়াও দেখা গেছে যে সংশ্লিষ্ট সহকারী ডোম স্যাম্পল বা ভলভার মপ নেওয়ার আগে গ্লাভস বা পোশাক বা অ্যাপ্রন পরিবর্তন করেননি। এই ভিডিও থেকে আরো পরিষ্কার যে পোস্টমর্টেমে ব্যবহৃত ছুরি কাঁচিগুলি জীবাণুমুক্ত করা হয়নি। এটা প্রমাণ করে যে পোস্টমর্টেম সেন্টারে মডেল পরিকাঠামোর অভাবে সঠিক প্রোটোকল অনুসরণ করা হয়নি এবং আদর্শ পোস্টমর্টেম পরিচালনার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা ছিল না। পোস্টমর্টেমে নিযুক্ত ডাক্তারদের এমন দুর্বল পরিকাঠামোর মধ্যে তাদের দায়িত্ব পালন করতে হয়েছে এবং তার জন্য তাদের দোষ দেওয়া যায় না। তো তার শেষকালে বলা হচ্ছে নিপল স্যাম্পলের ডিএনএ বিশ্লেষণের রিপোর্টে দেখা যায় এতে অভিযুক্ত এবং ভিকটিমের পূর্ণ ডিএনএ প্রোফাইল রয়েছে এবং অপর এক নারীর অতি সামান্য প্রোফাইল রয়েছে। নিপল স্যাম্পলে অভিযুক্তের পূর্ণ ডিএনএ প্রোফাইল উপস্থিতি প্রমাণ করে অভিযুক্ত ভিকটিমের দেহের সংস্পর্শে ছিলেন। যে সামান্য কন্টামিনেশন হয়েছে আদালতই বলেছে অতি সামান্য, তার এটাই ব্যাখ্যা। এরপর কর্তৃপক্ষকে পরিকাঠামোর অভাবের জন্য প্রচুর ঝাড় দেয় আদালত, সে কথায় পরে আসা যাবে। কিন্তু আপাতত এই হচ্ছে আদালতের যুক্তি পরম্পরা, চিন্তা ভাবনার পরম্পরা, যা থেকে ওনারা সিদ্ধান্তে পৌঁছেছেন যে একজনই অপরাধী এবং সেটি সঞ্জয় রায়। সামান্য কন্টামিনেশন থাকলেও সেটা প্রমাণ করে যে ওটা সঞ্জয় রায় অপরাধী এবং অন্যান্য যারা ওই সময় এলাকায় উপস্থিত ছিলেন যে তারা অপরাধী নন। তার কারণ হলো তাদের সাক্ষ্য প্রমাণ অনুযায়ী এবং তাদের বয়ান অনুযায়ী কোথাও কোনো অসঙ্গতি দেখতে পাওয়া যায়নি, তারা সত্যি কথা বলছেন, ধরে নেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে আদালতের যুক্তি পরম্পরা। আমার অত্যন্ত রেশনাল লেগেছে, আপনাদেরও লাগার কথা। অন্যরকম মতামত থাকলে আপনারা পোষণ করতেই পারেন, কিন্তু আদালত কি বলেছে সেটা জেনে রাখা দরকার। তো এরপরে আসছে যে আদালত, সরকার পক্ষ, কর্তৃপক্ষ, পুলিশ এদেরকে কিন্তু কিছু ঝাড় দিয়েছে। একটা আপনারা প্রথমেই শুনলেন যে যথেষ্ট পরিকাঠামো ছিল না উপযুক্ত ময়নাতদন্তের জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এছাড়াও আরো অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু সেগুলো আমাদের পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই পরের ভিডিওগুলো শুনতে থাকবেন। আর আমাদের বইমেলা স্টল থাকছে 372 নম্বর 7 নম্বর গেটের কাছে, অবশ্যই আসবেন, দেখা হবে। আপাতত এইটুকুই, নমস্কার।